গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হিসাব বহির্ভূত ইলেকট্রিক বিল প্রত্যাহারের দাবিতে বিজেপির বিক্ষোভ মিছিল ব্যান্ডেল ইলেকট্রিক অফিসে। হিসেব বহির্ভূত ইলেকট্রিক বিল প্রত্যাহারের দাবিতে চুচুড়া বালির মোড়ে থেকে একটি বিক্ষোভ মিছিল করে ব্যান্ডেল চার্চের নিকট ইলেকট্রিক অফিসে যায় বিজেপি স্থানীয় চুচুড়া মণ্ডল 2 এর সভাপতি তপন সরকারের নেতৃত্বে বিজেপি নেতা কর্মীরা। মিছিলে উপস্থিত ছিলেন হুগলি জেলার বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ। এদিন মিছিল ইলেকট্রিক অফিসের সামনে যেতেই পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকায়। এরপর ইলেকট্রিক অফিসের সামনে বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকে বেশ কিছুক্ষণ। তারপর বিজেপির এক প্রতিনিধি দল অফিসের ম্যানেজারের সাথে সাক্ষাৎকার করে একটি স্মারকলিপি প্রদান করেন। আমাদের পরিষ্কার দাবি যে একাধিক বাড়িতে, শহরের একাধিক বাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে চরম আকারে বিদ্যুৎ বিল পৌঁছেছে। বিগত 8-10 মাস ধরে আমরা 8-10 মাস বছরকে বছর তাদের বাড়ির তারা পেছনের রিডিংগুলো দেখছে, সেখানের ইউনিট আর এখনের ইউনিটের মধ্যে বিস্তার ফারাক চলে আসছে। গরম মাছ পথে, কিন্তু এই বিল আসলো কোথা থেকে তো আমরা বুঝতে পারছি না। একাধিক মানুষ চ্যালেঞ্জও করেছে, ইলেকট্রিক অফিসে এসে চ্যালেঞ্জও করেছে যে এই বিল হতে পারে না, কারণ মাসের পর মাস আমি একাধিক 3 মাস অন্তর কারোর বাড়িতে 2500 টাকা, কারোর বাড়িতে 2200 টাকা, কেউ মাসে মাসে যে 3 মাসের বিলটাকে মাসে মাসে কেউ 700-800 টাকা করে বিল পে করেছে। এরকম বছরকে বছর রয়েছে তাদের বিল ভরা। হঠাৎ করে তার বাড়িতে 21,000, 22,000, এখানে একটা বিল এসছে দেখুন 11,000 সামথিং। দাবি ছিল যে হিসেব বহির্ভূত, মেইন ব্যাপারটা হিসেব বহির্ভূত যে বিদ্যুৎ বিল, এটাই মেইন দাবি। কিন্তু এই যে স্মার্ট মিটার, এটা তো কেন্দ্রেরই প্রকল্প, কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যে চলছে, এখানে ঠিকঠাক বিদ্যুৎ বিল আসছে, এইখানে আমাদের রাজ্যে কেন এই সমস্যা, এটাই আমাদের জানা। গতকাল তো এই যে স্মার্ট মিটার বসানো, সেটা কি বিদ্যুৎ মন্ত্রী বন্ধ করে দিয়েছে, বলতে বাতিল করে দিয়েছে ঘোষণা, কিন্তু তারপরেও আন্দোলন কেন? আন্দোলন বলতে এই যে হিসাব বহির্ভূত যে বিদ্যুৎ বিলটা আসছে, অত্যাধিক বিল আছে, বাইরের রাজ্যেও তো চলছে, এখানে তো আসছে না, আমাদের রাজ্যেই কেন এরকম, এটাই আছে। আপনার তপন সরকার। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। টোটো ও অটোর দৌরাত্ম্য হুগলিতে, বাস ধর্মঘটের ডাক হুগলি জেলার বাস অ্যাসোসিয়েশনের। অবৈধ টোটো অটোর দৌরাত্ম্য বন্ধ হতে বসেছে বাস পরিষেবা। বাস মালিকদের পক্ষ থেকে এই বিষয় নিয়ে বারংবার জেলা প্রশাসনকে জানানো হয়েছিল। এমনকি বিগত দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি রেজুলেশন ও করা হয়েছিল বলে দাবি বাস অ্যাসোসিয়েশনের, কিন্তু আজ পর্যন্ত সেই রেজুলেশন কার্যকর করা হয়নি বলে অভিযোগ বাস অ্যাসোসিয়েশনের, যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাস মালিকদের। চুচুড়া থেকে একসময় জেলার বিভিন্ন প্রান্তে বাস যাতায়াত করত, কিন্তু বর্তমানে মাত্র 3টি রুটে বাস চলছে, তাও যাত্রীর সংখ্যা নেই বলেই চলে। আজ পর্যন্ত কোনো সুরাহা না হওয়ায় অবশেষে হুগলি জেলার বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জুড়ে বাস ধর্মঘট সামিল হতে চলেছেন বাস মালিকরা। তাদের দাবি, বিগত দিনে রেজুলেশনে যা লেখা হয়েছিল তা কার্যকর করতে হবে, অটো টোটো চলাচল বন্ধ করতে হবে। বারবার তো হুগলি জেলায় যায়নি দাদা, যেটা গেছে হুগলি জেলা 2016 এবং 15, সেই সময় আমরা স্ট্রাইক করলে অন্যান্য জেলার মতন একদিন দুদিন করি না, আমরা 20 দিন 21 দিন স্ট্রাইক করি, এবং আমাদের দাবি লিখিতভাবে প্রতিশ্রুতি না দিলে আমরা সেই জায়গা থেকে সরে আসি না। ওই লোক আশ্বস্ত করার জন্য আমরা বন্ধ রাখি না। বন্ধ হচ্ছে যেখানে হুগলি জেলার যদি কেউ মানচিত্র জানে, যদি আমরা সামান্য কতটুকু যেটুকু শিখে এসেছি ছোটবেলা থেকে, যে পরিবহন যে দেশে যত উন্নত সেই দেশ তত অগ্রগতির পথে এগিয়ে যায়, কিন্তু আমাদের হুগলি জেলা তার উল্টোটা ধারণা জন্মায়। কারণ আমার যেখানে সদর টাউন, যে আমার জেলায় 4টে সাব ডিভিশন আছে, তার 2টো সাব ডিভিশনে কোনো গাড়ি চলে না। কেন চলে না এটা প্রশাসন বলতে পারে। বাস, এটা আমরা ধর্মঘট বলবো না, আমরা যেটা হচ্ছে বাস পরিষেবাটা আপাতত বন্ধ থাকবে, কারণ আমরা চালাতে পারছি না। তার বাস পরিষেবাটা যে বন্ধ থাকবে তার পিছনে কারণটা হচ্ছে এমনি বাসটা চালানো আর যাচ্ছে না।
তো সেক্ষেত্রে যদি একটা 8-10 দিন লাগাতার ধর্মঘট হয় বা পরিষেবা বন্ধ থাকে, আমাদের খুব একটা ক্ষতি নেই। এমনি আমাদের ক্ষতি এই সরকার, এই জেলা প্রশাসন করে দিয়েছে এবং সেটা 2015-16 সাল থেকে করা শুরু করেছে। এখনো তাদের শান্তি হয়নি যে আরো কিছু বাসকে যতক্ষণ না কবরে পাঠাতে পারবে ততক্ষণ পর্যন্ত জেলা প্রশাসনের টনক নড়বে না। গত 25/5/2015 তারিখ আর 2/7/2016 তারিখ জেলা পরিষদ ভবনে স্বয়ং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সকল সভাধিপতি সঙ্গে এছাড়া এমপি এমএলএ সমস্ত এবং প্রত্যেকটা পৌরসভার পৌর চেয়ারম্যানের উপস্থিতিতে এবং আমাদের উপস্থিতিতে এছাড়া পুলিশ প্রশাসনের সমস্ত অ্যাডিশনাল কমিশনার, অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে সমস্ত পুলিশ প্রশাসনের ট্রাফিক ডিপার্টমেন্টের উচ্চপদস্থ কর্তারা থেকে একটা বৃহত্তর। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে আবাসন ও নগর উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে আবাসন ও নগর উন্নয়ন সম্মেলন চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, মন্ত্রী বেচারাম মান্না, বিধায়ক অসীমা পাত্র, বিধায়ক অসিত মজুমদার, অরিন্দম গুইন এবং প্রশাসনিক কর্মকর্তা। আলোচনা পর্বে প্রশাসনিক মহল উপস্থিত ছিলেন পঞ্চায়েত, পৌর নিগম ও জেলা পরিষদের কর্মকর্তারা এবং জেলা পরিষদের কর্মকর্তাদের কাছে নিয়মকানুন নিয়ে আলোচনা হয়। বক্তব্য রাখেন মন্ত্রী বেচারাম মান্না, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পুলিশ কমিশনার অমিত পি জাবালগি, কামানাশিস সেন সহ বিশিষ্ট জনেরা। ন্যাশনাল হাইওয়েতে আপনি যদি যান, যে ধরনের ওখানে কমার্শিয়াল অ্যাক্টিভিটি এবং ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরিগুলো শিফট হচ্ছে বা ওখানে তৈরি হচ্ছে, আপনি সেটা দেখে বুঝতে পারবেন কি আরবান অ্যাক্টিভিটি এবং কমার্শিয়াল অ্যাক্টিভিটি এখানে অনেক বেড়েছে। শুধু তাই না, উত্তরপাড়া থেকে শুরু করে চুঁচুড়া অবধি, ব্যান্ডেল অবধি, এগুলো যে ক্লাস্টার্সগুলো আছে এখানে জনসংখ্যা অনেক বেড়েছে। এটা আমি বলবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা ফোরসাইট। যেখানে আরবান এরিয়া আছে ওখানে ভালো পুলিশিং দরকার আছে, যেখানে মানুষরা সেফ ফিল করে, সিকিউর ফিল করে এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি, কমার্শিয়াল অ্যাক্টিভিটি এবং সোশ্যাল কালচারাল অ্যাক্টিভিটি ঠিক মতো হয়। সেই জন্য কমিশনারেট সিস্টেম এস্টাবলিশ করা হয়। যে যে এলাকায় জনসংখ্যা 10 লাখ থেকে বেশি আছে ওখানে সেই এলাকাকে মেট্রোপলিটন ঘোষিত করা হয় এবং সেই জায়গাতে কমিশনারেট বা পুলিশ কমিশনারেট ওখানে ডিক্লেয়ার করা হয়। হুগলি থেকে শ্যামল সিনহার সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। মাধ্যমিক উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের দিকে সহযোগিতা হাত বাড়িয়ে দিল চুঁচুড়া বিনা পয়সার বাজার। মাধ্যমিক উত্তীর্ণ আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের দ্রুতি শিক্ষা প্রকল্পের মেধাবৃত্তি সনত রায় চৌধুরী, উজ্জ্বল আলী খান মেধাবৃত্তি প্রদান করা হলো। চুঁচুড়া কিশোর প্রগতি সঙ্গে বিনা পয়সায় বাজার ওয়েলফেয়ার সোসাইটি এই মেধাবৃত্তি প্রদান করে। মেধাবৃত্তির সহায়তার সাথে পাঠ্যপুস্তক ও প্রদান করা হয় এই অনুষ্ঠানে। সম্পাদক সুজিত দাস এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। সুদীপ ব্যানার্জি, শুভজিৎ গোয়েল, স্নেহা বেড়া, সৌরিক দেবনাথ, তোমরা সবাই ঠিক হয়েছে। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature.
Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। শৈবতীর্থ হুগলি তারকেশ্বরে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত হয়ে গেল। জগন্নাথ দেবের স্নানযাত্রা সারা দেশের সঙ্গে সঙ্গে এদিন জাঁকজমকপূর্ণভাবে তারকেশ্বরে এই উৎসব অনুষ্ঠিত হয়। এদিন তারকেশ্বর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি আবাসনে প্রাঙ্গণে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের পরিচালনায় এবং ইস্কনের আউটস্পোর্ট তারকেশ্বর শাখার ব্যবস্থাপনায় এই স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব উপলক্ষে এদিন হুগলি জেলা আরামবাগ, খানাকুল, কামারপুকুর, বদনগঞ্জ, পুরসুরা, বন্দর সহ বিভিন্ন জায়গা থেকে ভক্তরা তারকেশ্বরে এসে উপস্থিত হয়। সকালে মঙ্গল আরতির পরে ঠাকুর জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রাকে মন্দিরের গর্ভগৃহ থেকে বাইরে নিয়ে আসা হয়। পবিত্র স্নানস্থলে 3 বিগ্রহকে ঘড়া ঘড়া জল ও দুধ দিয়ে স্নান করানোর পর অভিষেক, রাসবেশ, বিভিন্ন উৎসবের মধ্য দিয়ে আবারও মন্দিরে গর্ভগৃহে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি স্নানযাত্রা উৎসব উপলক্ষে কমিটির পক্ষ থেকে কয়েক হাজার মানুষকে ভোগ খাওয়ানো হয়। এ বিষয়ে কমিটির পক্ষ থেকে সেবানিধি মানব দাস সাংবাদিকদের কি বলছেন শুনবো। প্রতি বছর নেয় এবছর তারকেশ্বরে স্নানযাত্রা মহোৎসব উদযাপিত হচ্ছে এবং আগামী দিনে রথযাত্রা মহোৎসব উদযাপিত হবে। তাই আপামর জনসাধারণকে জানাই তারকেশ্বর ইস্কন নামর্থ আউটপোস্টের পক্ষ থেকে সকলকে এই মহোৎসবে সাদর আমন্ত্রণ। সকলে আসুন, এই স্নানযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করুন এবং আগামী দিনে আমাদের রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করুন, যেটা পুরসুরা সমুদ্র থেকে অংশগ্রহণ হবে এবং তারকেশ্বর বাস স্ট্যান্ডে 9 দিনব্যাপী মহা মেলা অনুষ্ঠিত হবে। এই মেলায় সবাই অংশগ্রহণ করুন এবং জগন্নাথের সেবায় অংশগ্রহণ করে এই দেবদুর্লভ মনুষ্যজীবন ধন্য করুন। হরে কৃষ্ণ। আপনার নাম? এই তারকেশ্বর নামর্থ আউটপোস্টের একজন সেবক, সেবানিধি মাধব দাস। ধন্যবাদ। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে এগিয়ে এলো জামালপুরের আমরা কজন। রক্তদান জীবন দান। রক্তদান একজন মানুষের জীবন বাঁচাতে পারে। নিয়মিত রক্তদানে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। একটি সামাজিক কাজ এবং এতে অংশ নেওয়া একটি দারুণ অনুভূতি। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত কাজী মহল্লা আমরা কজনের পরিচালনায় সেমিলাবাদ হাটপুকুর পাড় এলাকায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। পায়ে পায়ে 20তম বর্ষে পদার্পণ করল এই অনুষ্ঠান। প্রায় 19 জন মহিলা সহ মোট 50 জন রক্তদাতা এই দিন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। রক্তদানের পাশাপাশি এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। প্রায় 200 জন মানুষ এই পরিষেবা পান। সুগার, প্রেসার, থাইরয়েড, ইসিজির মতো পরিষেবা প্রদান করা হয়। এলাকাবাসীরা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই বিষয়ে স্বেচ্ছাসেবী সংস্থা ও রক্তদাতারা সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। হিমোগ্লোবিন চেক হচ্ছে, ফ্রিতে ইসিজি হচ্ছে, যে মানুষের হার্টের সমস্যা আছে কিনা সেটা জানা যাচ্ছে। এখনকার যে মানুষের সমস্যা, নিত্য প্রয়োজনীয় সমস্যা বলতে গেলে হার্টের সমস্যা, বুকে ব্যথা হলে অনেক আমরা গ্যাসের ওষুধ খাচ্ছি, প্রেসার ফুলার ওষুধ খাচ্ছি, এবং এইগুলো থেকে যাতে রেহাই পাওয়া যায়, ঠিক রোগের যাতে ঠিক সন্ধানটা পাওয়া যায়, তারই একটা ছোট্ট প্রয়াস আমরা করেছি। ফ্রিতে ইসিজি হচ্ছে, হিমোগ্লোবিন চেক আপ হচ্ছে, ফ্রিতে সুগার টেস্ট হচ্ছে, ফ্রিতে ব্লাড গ্রুপ টেস্ট হচ্ছে, এবং প্রয়োজনীয় যে সমস্ত রিপোর্ট আছে ডাক্তার যারা লিখছে সেগুলো আমরা ফ্রিতে করে দেওয়ার ব্যবস্থা করছি। মেডিসিন দিচ্ছেন নাকি কিছু? হ্যাঁ, মেডিসিন আমরা দেবো পরে, ঠিক আছে, আমাদের অবস্থা আছে, এখন সময়ের জন্য নিতে পারছি না, মেডিসিন আমরা দেবো। আপনি কি এই প্রথম রক্ত দিলেন? এর আগেও দিয়েছিলেন? আজকে এই ব্লাড ক্যাম্পে ব্লাড দিয়ে কেমন ফিল করছেন? সুস্থ লাগছে। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির রিষড়ায় ভাইরাল ঢপের চপ বাতলা ফুরুলি নিয়ে চোখের স্বপ্ন কালীপদ দত্তর। ভাইরাল চপের দোকান নামেই হিট ঢপের চপ পাতেলা ফুরুলি খাইয়ে দিব্যি চালিয়ে যাচ্ছেন কালীপদ দত্ত। রিষড়া হরিসভা এলাকায় রীতিমতো ফেমাস তার ঢপের চপ এখনো ভাইরাল। রাত 8টার পর এলে আর ঢপের চপ পাওয়া যায় না, এতটাই চাহিদা। মৌরি, কালো জিরে, গোলমরিচের মশলা দিয়ে তৈরি এই চপ সুস্বাদু বলেছেন ক্রেতারা।
চপের দোকানে এমন নাম কেন? বছর 10 দর্জির কাজ করেন কালীপদ। খুব ভালো জামা প্যান্ট স্যুট বানাতেন। এখন আর টেলারিং এর কারবার চলে না, তাই চপের দোকান নিয়েছেন। 16 সাল থেকে রাস্তার পাশে একটা ঘুমটি তার দোকান সন্ধ্যার পর জমজমাট হয়। খাঁটি সরিষার তেলে ভাজা ঢপের চপ, পাতেলা ফুরুলি, ডুবন্ত আলু বড়া, ঝুলন্ত বেগুনি, সুগার ফ্রি ভেজিটেবল নিতে লাইন পড়ে। কালীপদর কথায় গরম পড়েছে খুব। এখন অনেকেই পান্তা ভাত খায়। সন্ধ্যায় তার দোকানে ফুরুলির সঙ্গে জল ঢালা ভাত খুবই উপাদেয়। চপের দোকান করে যদিও বাড়ি গাড়ি করতে পারেনি কালীপদ, তবে তার আক্ষেপ নেই। স্ত্রী ছেলে নিয়ে দিব্যি সংসার চালাচ্ছেন। এই তেলে ভাজার দোকান চালিয়ে ফুটপাতে দোকান যদি তুলে দেয়, তাই আপাতত একটা স্থানীয় দোকান নেওয়ার ইচ্ছা রয়েছে তার। এই বিষয়ে কালীপদ বাবু আরো কি জানাচ্ছেন শুনবো। মাচার তারপর আস্তে আস্তে 2 বছর হলো আমি এটাকে লোহার টাকচারে করেছি, নিচে চাকা দিয়ে। আর এই ঢপের চপ নামটা কেন হঠাৎ? ঢপের চপ নামটা আমি ছোট থেকেই আমি আমার লোক এই ঢপ মারিস না তো, এইটাই আমি আসল ঢপ মারতাম না, সত্যি কথাই বলতাম, খালি আমাকে ঢপ মারিস না। এই চিন্তা ভাবনা থেকে আমি ঢপের চপটাকে নিয়েছি। মানে লোকে কি আপনাকে বলতো যে ঢপ দিতেন? হ্যাঁ, ঢপের চপ, ঢপ, হ্যাঁ, এরকম নানান কথা বলতো আমার বন্ধু বান্ধবরা, এরকম ভাবে বলতো। সেই চিন্তা ভাবনা থেকে আমি ঢপের চপটাই নিয়েছি। বলছি যে আপনি কি ঢপ দিতেন? না, আমি কোনোদিন ঢপ দিইনি, আমি সত্যিটাই বলতাম, ওরা ভাবতো ঢপ। তারপরে বিবেচনা করে দেখতো না, এসে ঠিকই বলেছে। ঠিক বলেছে কেন ভাবতেন? তখন ভাবতো যে বলতো না, এই যে ঘটনাটা ঘটেছে ঠিকই ঘটেছে, এখন আমরা বুঝতে পারছি। তুই ঢপ দিয়েছিলি, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এই ঘটনাটাই সত্যি হলো। কিন্তু তোরাও তো প্রথমে বললি ঢপ মেরেছিস। এই চিন্তা ভাবনা থেকে আমি ঢপের চপের নামটা নিয়ে এসেছি। এটা নিয়ে কেউ কিছু বলে না? হ্যাঁ, অনেকেই বলে, যেমন বলে কি রে, চপেতে আলু আছে তো? আমি বলে হ্যাঁ আছে, মশলা আছে তো? সেটা খেয়ে পরিচয় হবে, আপনার এবারে ঢপের চপের সঙ্গে আর কি আছে, বাতেলা ফুরুলি আছে, ঝুলন্ত বেগুনি আছে, ডুবন্ত আলু বড়া আছে, সুগার ফ্রি ভেজিটেবল আছে। বলি যেমন ভেজিটেবল আজকে আমার নেই। কত রকমের চপ তৈরি করেন আপনি? আমি যেমন টমেটোমের চপ তৈরি করি, পটলের চপ তৈরি করি, ক্যাপসিকামের চপ তৈরি করি, জগদ্ধাত্রী এইসব আইটেমগুলো আমার কাছে থাকে। আর এই যে এই মানে বাতেলা চপ, এই চপ, এইগুলো মাথায় কিভাবে এলো? মাথায় সেরকমভাবে কিছু আসেনি। এই চপ করতে চপ ভাবতে এই লোকে বলে না এই ঢপ মারিস না তো, ওইটা থেকেই আমি নিয়ে এসেছি ঢপ। আচ্ছা, আর আগে কি ব্যবসাটা কি মানে? আগে আমার ব্যবসা ছিল টেলার। আমি 1984 সাল থেকে আমার বাবার সঙ্গে তেলাবাজা করি, এই সামনে এই মোড়েতেই। হ্যাঁ, এবার বাবা মিষ্টির দোকানে কাজ করতো, আমাকে সব দোকানদারি করে দেখিয়ে দিয়ে ভেজে ভুজে দিয়ে চলে গেল। আমি বেঁচে বুঝে আমি দোকান তখন হাতে করে নিয়ে আসতাম, হাতে করে বেঁচে আমার নিয়ে চলে যেতাম, সামনেই ঘর আমার। এবার সেই থেকে আবার 1992 সালে আমি দর্জি কাজে ঢুকি, দর্জির কাজ শিখে আমি নিজের দোকানও করেছি। 2000 সাল থেকে 2016 সাল অবধি দোকান করেছি। 2016 সাল থেকে তখন আমি এই লাইনে এসেছি। সবজির ব্যবসা করলাম, সবজির ব্যবসা থেকে বিকালবেলায় তেলাভাজা করলাম, তেলাভাজা থেকে এখন পুরোটাই তেলাভাজাই করি, তেলাভাজা করে নিজের সংসারটা নিজে চালাই। কত মানে প্রতিদিন কতটা করে বেসন? প্রতিদিন মোটামুটি 3 কিলো 3.5 কিলো আমার বেসন কাটে। ফুরুলির জন্য ডাল বেটে ফুরুলি করি, 2-2.5 কিলো ডাল কাটে। আর বাড়িতে কে কে রয়েছে আপনার? বাড়িতে আমার বউ রয়েছে, আমার স্ত্রী রয়েছে, আমার বউ রয়েছে, আমার ছেলে রয়েছে, মা রয়েছে। মা ভাই আলাদা দোকান খেলা, আমি আমার বউ এই দোকানটাই চালাই। কি নাম আপনার? আমার নাম কালীপদ দত্ত। কালীপদ দত্ত। ওর বাবা না তেলে ভাজার দোকান ছিল, ছোট পরিমাণ দোকান। তখন আমরা ওখান থেকেই তেলে ভাজা কিনতাম, ওখানে তরি ভাজা, তার সামনে ছিল হরিণেশ্বর সিংহটা। তারপরে এ তো প্যান্ট শার্ট করতো, তারপরে এই লাইনে চললো। কবে এলি? কত সাল হলো এলি? 5 বছর। এখানে নামটা দিয়েছে দেখি ঢপের চপ। বলছি তো কেউ দেয় বলো? নামটা তো অদ্ভুত নাম। ছেলেটা খুব ভালো, ছেলেটা খুব। চপ খান তো কিরকম কোয়ালিটি? ভালো করে
আমি চপটা গুলো কম এই ঢপের চপ আপনারা কি খেয়েছেন ঢপের চপ? হ্যাঁ, কি খেতে ভালো, সুন্দর খেতে, সবাই কেনাকাটি করে, আমাদের আশেপাশে লোক আছে, রাস্তা আরও আশেপাশের লোকেরা আসে, দূর দূরান্ত থেকেও আসে লোক, এসে ভিড় থাকে, জমজমাটি খুবই হয়। কেউ যদি কোথাও থেকে আসে, ঠিকানা যদি বলে কোন জায়গায় আছি, অমুক জায়গায় আছি, কোন জায়গায় হরিসভা যুবগোষ্ঠী ঢপের চপের সামনে আছি, এসে সেখানে সে তার সাথে যোগাযোগ করে নিতে পারে। মানে ঢপের চপ মানে বিখ্যাতই হয়ে গেছে এখন তার কাছে, যাকে বলে কোন জায়গায় আছি সে বলে আমি ঢপের চপের দোকানের সামনে আছি। আর চপের টেস্ট কেমন হয়? চপের টেস্ট ভালো, আচ্ছা, সুন্দর আছে। ঢপ দেয় নাকি? না, ঢপ নয়, যেটা সত্য সেটাই। ঢপের চপটা সে ওর নাম দিয়েছে, সেই জায়গায় ঢপের চপ যখন ওর নাম দিয়েছে সেটা ঢপের চপ নয়, সুন্দর খেতে, আপনারা খেয়ে দেখুন। নাম আপনি কখনো মনে হয়নি যে ঠিক করছে না, নামটা ঠিক নেই? এটা তো আনন্দের বিষয়, একটা সবাই মজার মধ্যে নেবে যে না একটা ঢপের চপের দোকান হচ্ছে, সেখানে হই করতে করতে আসবে। জগদ্ধাত্রী পুজোর সময় অনেকে আসে, ভিডিও করে, আবার এটা পরের বছর হয়তো অন্যরকম নাম হবে, এইরকম ব্যাপারে। আপনি কখনো বারণ করেছেন? না, যেখানে সবাই আনন্দ পাচ্ছে আমি কেন বারণ করতে যাব? ওই কারণে আমি বারণ। লোকজন ঢপের চপের নাম শুনে রাগায় না? না, সবাই রাগালেই যে রাগতে হবে এমন কোনো মানে নেই। যে আনন্দ পেলো পেলো, না পেলো না পেলো, সেটা তার ব্যাপার, এখানে আমি ঢুকতে যাবো না। ঢপের চপ না হওয়াতে কি বিক্রি বেড়েছে? বিক্রি বলতে গেলে ভালোই বেড়েছে মানে আগে একটু আধটু কম হতো, এখন সব জায়গায় দোকান হয়েছে, একটু বেড়েছে, তার মধ্যে ওরকমই চলে। খুব বেড়েছে বলবো না। আপনাকে ঢপ দেয় নাকি? না, মানে বাড়িতে কোনো রকম ঢপ? না, কোনো ঢপ দেয় না বাড়িতে। ঢপ খালি চপে? চপ। কি পাওয়া যাচ্ছে? পানুপালের সঙ্গে চন্দনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।